অভিমানে গলা ধরে এলে হায়নার চায়ের খালি কাপ দুটো নিয়ে চট করে সরে যায় আধারের সামনে থেকে। সেই অভিমানিনী যাওয়ার পথে অপলক তাকিয়ে থাকে আধার, অস্ফুট সুধায় এত বোকামি করতে হয় না অভিমানিনী। পরপর নিজেকে শুধরে নিয়ে বলে, থাক, একটু একটু করো না হয়। একটু বোকামি না করলে অন্যের উপর অভিমান জমাবে কিভাবে? অভিমানিনী মানেই তো অল্প বিস্তর বোকামি, তাই না? জরাজীর্ণ বছর পেরিয়ে নতুন বছরে এসে ঠেকেছে সময়। যেখানে সন্ধ্যা কাটে না, সেখানে দিব্যি কেটে গেছে সপ্তাহ দুয়েকের চেয়েও বেশি সময়। চোখের পলকে এতটা সময় কিভাবে কেটে গেল তা ভেবে পায় না হায়না। এই তো সেই দিনই ওই বাড়িতে আসলো। এই রকমের খুঁটিনাটি নিজ হাতে গুছিয়ে নিয়ে এই রুমের মালিককে নিজ হাতে সামলে নিতে লাগলো। কতটুকু সামলে নিতে পেরেছে সেই প্রশ্নের উত্তর জানতে চাওয়ার চেষ্টা করা বৃথা বলে সেদিকে আর এগোলো না হায়নাত। কিন্তু ও টের পায় ওর অনেক কিছুই নিজ গুণে সামলে নিয়েছে লোকটা। সবচেয়ে বেশি বোধহয় সামলেছে ওর পড়ালেখার ব্যাপারটা। কেননা দিনে অন্তত একবার সে হায়নাতের কাছে জানতে চাইবে, তোমার পড়াশোনার কি খবর, ভার্সিটি খুলবে কবে, তোমার এক্সাম কবে থেকে শুরু জানি। হায়নাত শিখিয়ে পড়িয়ে নেওয়া তোতা পাখির মতন করে জবাব দিয়ে যায় সেই সব প্রশ্নের। আজও ফিজিওথেরাপিস্টের কথা মতো কিছু রুটিন মাফিক ব্যায়াম করে নিতে নিতে আধার ফের একই প্রশ্ন করলে ঠোঁট টিপে হাসলো হায়নাত। নিজের হাসিটা লুকিয়ে নিতে খোলা ব্যালকনির বাইরের আকাশটায় নজর রাখলো ও। কত কত নাম না জানা পাখি আকাশের বুকে ডানা মেলে নিড়ে ফিরে যাচ্ছে তখন। গোধূলির লালিমাও যেন লেপ্টে যাচ্ছে পাখিদের ডানায়। আধারের হাতের মুঠোয় থাকা ওর বাম হাতটায় হালকা চাপ অনুভূত হতেই দূর আকাশ থেকে নজর সরিয়ে নিজের বিপরীতে বসা পুরুষটির দিকে তাকায় হায়নাত। কানে বাজে আধারের গম্ভীর গলার স্বর। কিছু জিজ্ঞেস করলাম তো, ভার্সিটি খুলবে কবে তোমার? ৬ তারিখ রবিবার। আপনি জানেন তো? হ্যাঁ, আপনি না লোক লাগিয়ে ট্রেনের টিকিট কেটে দিলেন আমাকে, ভুলে গেলেন এরই মাঝে? হায়নাতের কণ্ঠে মেকি রাগ ঝরে পড়লে ঠোঁট টিপে আধার বলে, ভুলিনি, এমনিতেই শিওর হওয়ার জন্য জানতে চাওয়া। এত শিওর হতে হবে কেন? আপনি যাবেন আমার সাথে? কৌতূহল নিয়ে জানতে চাইলো হায়নাত। আগ্রহে চকচক করে ওর চোখ জোড়া। আধার মাথা নেড়ে নিস্পন্দন গলায় বলল, হুম, ওয়ে নেই কোনো। এই সময় লং জার্নি করা সম্ভব না আমার পক্ষে। ডাক্তার স্ট্রিক্টলি মানা করে দিয়েছে এ ব্যাপারে। হায়নাত জানে এ কথা, তবুও ওর লোভ জাগে। স্বামী সঙ্গটা আরেকটু বেশি সময়ের জন্য পাওয়ার আশায় উতলা হয়ে ওঠে ওর ভেতরটা। কিন্তু তা সম্ভব না বলে মন খারাপ হয়। আধার জমে ওর শ্যামরাঙা মুখটায়, মলিন হয় ওর মুখশ্রী। তা দেখে আধার জানতে চাইলো, তুমি কি চাও তোমার সাথে যাই আমি? আধারের প্রশ্নে তড়িৎ নিজেকে সামলে নেয় হায়ানাত। মাথা নেড়ে অসম্মতি জানিয়ে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলে, হুম, ভাইয়া যাবে তো সাথে। আপনার শুধু শুধু কষ্ট করতে হবে কেন এই অবস্থায়? কোনো দরকার নেই তো। আধার মলিন হাসলো ওর জবাব শুনে। পরপর নিজের হাতের মুঠোয় থাকা ওর নরম তুলতুলে হাতটায় হালকা চাপ প্রয়োগ করে। ওকে আশ্বস্ত করার চেষ্টা করে বলল, এবার শেষবারের মতো আরমান দিয়ে আসুক তোমায়। এর পরের থেকে প্রতিবার আমি তোমাকে দিয়ে আসবো, সাথে নিয়েও আসবো, প্রমিস। হায়নাত কিছু বলে না এর প্রেক্ষিতে, শুধু ঠোঁট টেনে হাসে একটু। আধার নিজে নিজেই বলে, তোমাদের ইউনিভার্সিটিটা আর কয়েকদিন পরে খুললেই পারত। সেদিনও নির্বাচনটা গেল, দেশের অবস্থা এমনিতেই অস্থিতিশীল। এর মাঝে ভার্সিটি টার্সিটি খুলে পরীক্ষা নিয়ে ফেলতে হবে কেন? আর দুদিন অপেক্ষা করে যেত না? আমি তাহলে আর 2 দিন পরেই যাই ভার্সিটিতে, দেশের অবস্থা স্থিতিশীল হলে। ঠোঁট কামড়ে দুষ্টুমির ছলে বলল হায়নাত। তা শুনে আধার ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তোমার পরীক্ষা কে দেবে তাহলে? পরীক্ষা না হয় পরবর্তী ব্যাচের সাথে দিলাম। সবার আগে তো জীবন, তাই না? একটাই মাত্র জীবন আমার, তাও আবার অন্য আরেকজনের নামে রেজিস্ট্রি করা। অন্যের নামে রেজিস্ট্রি করা জীবনটা অকালে হারালে হবে বুঝি? তার চেয়ে ভালো পড়ালেখা ছেড়ে সংসার করা। খুশি খুশি গলায় বলল হায়নাত। চোখের কোনটাও হাসছে ওর। তা দেখে ওর দিকে হতাশার দৃষ্টিতে তাকিয়ে থেকে ফিক করে হাসলো আধার। ওর একবার বলতে মন চাইলো, সংসার তুমি আর বছরখানেক পরেও শুরু করতে পারবে, কে তোমাকে আটকাবে না তখন।
কিন্তু এখন মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেকটি মেয়ের নিজের একটা নাম পরিচয়ের খুব দরকার এই দুনিয়ায়। সেই পরিচয়টা গড়ে নিয়েই না হয় নিজের এই সংসারটাকে নিজের মন মতো শুরু করো তুমি। ততদিন পর্যন্ত তোমার সবকিছু নিজের মনে করে আগলে রাখবো আমি। সত্যি লক্ষ্মীতে। কথাগুলো ওর আর বলা হয়ে ওঠে না জড়তার কারণে। ছেলের রুমের দরজায় এসে দাঁড়িয়েছে রুবিনা, তার সাথে তারই সমবয়সী এক ভদ্র মহিলা। তিনি ছেলের রুমের দরজায় কড়া নেড়ে ডাকলো ছেলেকে। আধার। হায়ানাত তটস্থ হয় শাশুড়ির গলাপে। আয় ধাই করে নিজের নরম হাতটাকে শক্ত হাতের মুঠো থেকে ছাড়িয়ে নেয় ও। আধার সরু চোখে চেয়ে দেখে ওর বিচলিত অবস্থা। পরপর বসা থেকে উঠতে উঠতে মায়ের ডাকে সাড়া দেয় ও। আম্মু বলো, ভেতরে আসো। ছেলের কণ্ঠ পেয়ে ভদ্রমহিলাকে সাথে নিয়ে রুমে ঢুকলো রুবিনা। আধাররাও ততক্ষণে ব্যালকনি ছেড়ে রুমে ঢুকেছে। রুবিনা ছেলেকে দেখেই হাসি মুখে বলল, তোর বাবলি আন্টি এসেছে তোর সাথে দেখা করতে। আধার তাকায় আম্মুর পাশের মহিলার দিকে, ঠোঁট টেনে হেসে সালাম দিয়ে বলে, কেমন আছেন আন্টি? ভদ্রমহিলা সালামের জবাব দিয়ে বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? শুনলাম অ্যাক্সিডেন্ট করেছো নাকি? আমরা তো তখন বাসায় ছিলাম না, তাই আসতে পারিনি। আর এখন যেহেতু একটু সময় পেলাম, ভাবলাম দেখে যাই তোমাকে। কি অবস্থা তোমার? আপনাদের দয় ভালোই আন্টি। ভালো থাকলেই ভালো। এটা কি তোমার বউ নাকি? হায়নাতের দিকে তাকিয়ে বলল ভদ্রমহিলা। আধার একবার হায়নাতের ভীত ও সন্ত্রস্ত মুখটার দিকে তাকিয়ে ছোট করে বলল, জি আন্টি। হায়নাত সালাম দিল ভদ্রমহিলাকে। ভদ্রমহিলা ওর সালামের জবাব দিয়ে আধারকে বলল, অনুষ্ঠান করে ফেলেছো বিয়ের? জি না, আপাতত আগত পড়িয়ে রাখা হয়েছে। ওর অনার্স কমপ্লিট হলেই বড় করে অনুষ্ঠান করা হবে। ও তা কোথায় পড়ো তুমি? কোন সাবজেক্টে? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, ইকোনমিক্সে। ঢাকারটাই চান্স পাও নাই? অবশ্য সবাই ওটাতে চান্সও পায় না। আমার এক ভাতিজি পড়ে ঢাকারটাই, ফিন্যান্সে, দারুণ মেধাবী। ভদ্রমহিলা নিজের মতো করে বকবক করতে থাকে। তার কথা শুনে নিজের নত মস্তিষ্কটাকে আরো নত করে ফেললো হায়নাত। ও থুতনি গিয়ে বুকে ঠেকলে তা দেখে রাগ লাগে আধারের। ও অর্থবোধক দৃষ্টিতে মায়ের দিকে তাকালে ছেলের দৃষ্টি বুঝতে পারে রুবিনা। সে ভদ্রমহিলাকে থামাতে ইতস্তত গলায় বলল, চলুন ভাবি, আমরা নিচে গিয়ে বসি। মেনুর মা বোধহয় নিচে নাস্তাও সাজিয়ে রেখেছে আপনার জন্য। চলুন বসে বসে খেতে কথা বলি, ওরা আসুক রয়েছে। ভদ্রমহিলাকে অনেক বলে কই নিজের সাথে নিয়ে আসলো রুবিনা। তারা চলে যেতেই আধারের সামনে লজ্জায় অস্বস্তিতে আঁটুসাঁটু হলো হায়নাত। সে দুই হাত দিয়ে তড়িঘড়ি করে গাল কপাল মুছে নিতে নিতে বলল, আমি নিচে গিয়ে দেখি আম্মুর কোনো হেল্প লাগবে নাকি। আপনি ফ্রেশ হয়ে আসুন কেমন? পরপর আধারের জবাবের অপেক্ষা না করেই তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল হায়নাত। হ্যাঁ, আপনি গিয়ে আন্টির সাথে বসুন আম্মু, আমি ওই দিকটা দেখছি। হায়নাতের কণ্ঠ পেয়ে ওর দিকে তাকায় রুবিনা। পরপর ঠোঁট টেনে হেসে নিজের কাজে ফের ব্যস্ত হয়ে বলে, না না সমস্যা নেই, একটু বাকি আছে, হয়ে যাবে এক্ষুনি। তবুও দিন আমাকে। বাড়িতে মানুষ আসলে তাকে একা একা বসিয়ে রাখা ঠিক না। কি না কি মনে করবে উনি। আপনি গিয়ে বসুন ওনার সাথে, আমি সামলে নেব এই দিকটা। রুবিনা ইতস্তত করলে তাকে আশ্বস্ত করে হায়নাত। ওর কথায় আশ্বস্ত হয়ে রুবিনা রান্নাঘর থেকে বের হতে উদ্যত হলে হায়নাত বলল, মিনুর মা কি চা দিয়েছি আন্টিকে? না বোধ হয়। আচ্ছা, তাহলে আপনি গিয়ে বসুন আন্টির সাথে, আমি চা বানিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য। শাশুড়ির জবাবের আশায় না থেকে চায়ের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল হায়নাত। সেদিকে একবার চেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল রুবিনা। পরপর ড্রয়িং রুমে এসে বাবলির পাশের সোফায় বসলো সে। তাকে দেখেই মুখ খুলল ভদ্রমহিলা। একটু বসেন ভাবি। আপনি যে কি অত দৌড়ঝাঁপে থাকেন বুঝি না। ছেলে বিয়ে করিয়েছেন, এখন একটু আরামে থাকবেন, তা না করে এত ছুটোছুটি করার কোনো মানে আছে? না, ওরকম ছোটাছুটি করছি না। কালকে হ্যাঁ ভার্সিটিতে ফিরে যাবে তো, তাই ওর জন্য কিছু পিঠে ভাজছিলাম। আবার নতুন কুটুম বাড়িতেও কিছু আঠাবা ভাবছি। ওসব করতে গিয়ে একটু ব্যস্ত আপাতত। আপনি নিজে একা এত কিছু করবেন কেন? ছেলের বউ আছে, তাকে দিয়ে করান।
আর বাড়ির বউদেরকে এত লাই দিতে হয় না ভাবি, তাদেরকে একটু টাইটে রাখতে হয়। ভদ্রমহিলার কথা শুনে ঠোঁট টেনে হাসলো রুবিনা, বলল, ছেলের বউকে শুধু ছেলের বউ ভাবলেই তাকে টাইটে রাখতে হয়, মেয়ে মনে করলে না। আমি হায়াকে নিজের মেয়ে মনে করি ভাবি। আমার রাত্রি আমার কাছে যেমন, হায় না তো তেমনই। আর ওকে যদি আমি এখন শুধু ছেলের বউ মনে করি, তাহলে আমাকে শুধু নিজের শাশুড়িই মনে করবে। আমার শেষ বয়সে নিজের মন থেকে আমার জন্য কিচ্ছু করবে না। তবুও একটু টাইটের উপরে রাখবেন। আজকালকার মেয়েগুলো যে শয়তান, তার উপর মেয়ে আবার শিক্ষিত, শিক্ষিতগুলো আরও বেশি শয়তান। কোনো আদব কায়দা নেই এদের। আমার মা চাচিরা বলতো অশিক্ষিত আর সুন্দরী মেয়েরা শয়তান বেশি। এখন দেখি না, যুগ পাল্টেছে, এখন শিক্ষিত আর কালো মেয়েরাই বেশি শয়তান। এদের উপরেও কালো, ভেতরেও। আর পেটে তো শয়তান পেঁয়াজ। কীভাবে শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করতে হয় এসব তাদের নখদর্পণে। আর চায়ের ট্রে হাতে হায়নাতকে ড্রয়িং রুমের কাছে আসতে দেখে চুপ হয়ে যায় ভদ্রমহিলা। হায়নাত তার দিকে তাকিয়ে ঠোঁট টেনে হাসলে জোরপূর্বক হাসিতে ঠোঁট ভরিয়ে তোলে তিনিও। হায়নাত 2 কাপ চা দুজনের সামনে রেখে চলে যেতে উদ্যত হলে ওকে নিজের পাশে বসালো ভদ্রমহিলা। খুশিয়াল গলায় বলল, আরে বসো তো এখানে, তোমার সাথে তো অমন পরিচয় হলো না আমার। বসো, একটু কথা টথা বলি। মনে সংকোচের এক উঁচু পাহাড় নিয়ে তার পাশে বসলো হায়নাত। ভদ্রমহিলা চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে বলল, চাটা খুব ভালো হয়েছে, তুমি বানিয়েছো নিশ্চয়ই? জি। ভালোই। পড়াশোনার পাশাপাশি ঘরের টুকিটাকি কাজ শিখে রাখো, ভালো। শাশুড়ি তো আর সারা জীবন থাকবে না তোমার সংসারের কাজগুলো করে দেওয়ার জন্য, তাই না? একসময় গিয়ে তো সব কিছুর হাল তোমাকেই ধরতে হবে। কি ঠিক বলেছি না? তার কথার প্রেক্ষিতে অপ্রস্তুত হয় হায়নাত। তা বুঝতে পেরে কিছু একটা বলতে চাইলো রুবিনা, কিন্তু তাকে বলার সুযোগ না দিয়ে বাবলি নিজেই বলতে লাগলো। লাভ ম্যারেজ না তোমাদের? হায়নাত এই প্রশ্নের জবাবে কি বলবে বুঝে পায় না। আদতেও এটা লাভ ম্যারেজ ছিল? ওকে নিরুত্তর থাকতে দেখে বাবলি রুবিনার কাছে জানতে চাইলো এবার। লাভ ম্যারেজ না ওদের ভাবি? অনেকটা সেই রকমই। আধার ওর ছবি দেখে ওকে পছন্দ করে, পরে আমাদের জানালে আমরা গিয়ে দেখি ওকে। আপনাদেরও পছন্দ হলে একত পরিয়ে দিই দুজনের। আমারও এমনটাই মনে হয়েছে। না হলে আধারের মতো একজন ওর সাথে। তুমি কিছু মনে করো না আম্মু, তোমাকে খারাপ বলছি না আমি। তবুও আধারের পাশে তোমাকে খানিকটা বেমানানি লাগে। বুঝতেই পারছো, আধার বড়লোক বাবার একমাত্র ছেলে, দেখতে শুনতে মাশাল্লাহ, তার উপর এত বড় চাকরি। তার সাথে তোমাকে একটু বেমানানি লাগে। হায়নাতের বুকটা কে যেন খামচে ধরেছে হঠাৎ। চোখের কোণে জল চিকচিক করছে ওর। ও সেগুলো লুকিয়ে ফেলতে মাথা নত করলে ওর অবস্থা দেখে খুব খারাপ লাগলো রবিনার। সে বাবলিকে থামানোর জন্য বলল, এসব কথা বাদ দেন ভাবি। আল্লাহ ওদের ভাগ্যে যা লিখে রেখেছে ভালোর জন্যই রেখেছেন। ওরা দুজন সুখে থাকলেই ভালো। আর ওপরওয়ালা যার সাথে যার জুটি লিখে রেখেছে তার চোখ তাকেই ভালো লাগবে। আর ছেলের বউ হিসাবে আমারও হায়ারকে ভীষণ পছন্দ হয়েছে। তাও ভাবি, মানানসই বলে তো একটা কথা আছে। আপনাদের তো গতবার আমার ভাতিজির ছবি দেখালাম, কিন্তু আপনাদের নাকি তা পছন্দ হলো না। এখন আল্লাহ দিলে আমার ভাতিজির খুব ভালো করেই বিয়ে হয়েছে। সেখানে আমার ভাতিজির মতো অত সুন্দরী সুশীল মেয়েকে রিজেক্ট করে আধার এমন একজনকে পছন্দ করলো। ব্যাপারটা কেমন যেন লাগছে আমার কাছে। তুমি কি কোনো তাবিজ কবজ করেছিলে নাকি আধারকে? শুনলাম সে নাকি তোমার ভাইয়ের বন্ধু ছিল। আগে থেকেই তো মনে হয় তোমার পছন্দ ছিল সে। নোনতা জলের ফোঁটাগুলোকে আর চোখের কোটরে আটকে রাখতে পারলো না হায়নাত। ওর নিষেধ অমান্য করে নোনা জলের বহর গড়িয়ে পড়লে ওর গাল বেয়ে। তা দেখে ঘাবড়ে গেল রুবিনা। সে পরিস্থিতি সামলে নিতে মরিয়া হয়ে বলল, এসব কথা বাদ দেন না হায়া, জলদগম্ভীর গলার স্বরটা ভেসে আসতে তটস্থ হলো ড্রয়িং রুমে থাকা 3টি প্রাণ। হায়না তড়িৎ হাতে চোখের জল মুছে নিয়ে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে সামনে যুবা পুরুষটির দিকে। আধার ওর দিকে এগিয়ে এসে ওর দিকে মুঠোফোন বাড়িয়ে দিয়ে বলল, আন্টি কল করেছে তোমাকে? নো, কথা বলো। বড়দের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে গটগট পায়ে বেরিয়ে গেল হায়নাত। ও বেরিয়ে যেতেই সরু চোখে ভদ্রমহিলার দিকে তাকালো আধার।
রুবিনা ছেলের এই দৃষ্টির অর্থ বোঝে, তাই তিনি চুপ করে রইলেন সামনের ঘটনার প্রত্যক্ষদর্শী হতে। আধার ভদ্রমহিলার বিপরীত সোফায় আরাম করে বসে বলল, আপনি কিছু বলছিলেন আন্টি, কি জানি কি তাবিজ কবজ নিয়ে হয়তো। আধারের শীতল দৃষ্টি কবলে পড়তে ঘাবড়ে যায় বাবলি। সে জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে বলল, কই না তো। কিছু তো একটা বলেছিলেন এসব নিয়ে। কেন, আপনার প্রয়োজন বুঝি তাবিজ কবজ? বিপরীতে আপনি আমার স্ত্রীকে কি দেবেন? ঘর ভাঙানোর বুদ্ধি? মানে কি বলতে চাইছো তুমি? যে আপনি ভাবছেন তাই। নিজেদের শ্বশুর শাশুড়ি নিয়ে কখনো থাকতে পারেননি, অন্যকে আমার বুদ্ধি দেন ছেলের বউয়ের প্রতি কঠোর হতে। ইজন্ট ইট টু স্ট্রেঞ্জ? আর রইল কথা আপনার ভাতিজির, সে স্বর্গের অপসরও হলেও কখনো আমার যোগ্য হবে না। শুধু সুন্দরী হলেই হয় না, মনুষ্যত্বও থাকতে হয়। আর আমার মনে হয় না আপনার ভাতিজি কিংবা আপনার মধ্যে সে মনুষ্যত্ব বোধটা আছে। থাকলে নিজের মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে ছোট করে কথা বলতে পারতেন না। আমার স্ত্রী কালো হোক খাটো হোক, তবু সে আমার চোখে সুন্দরী, আদর্শ নারী। আপনাদের মতো ঠক না। মুখ সামলে কথা বলো আধার। আপনি মুখ সামলেই ভেবেচিন্তে কথা বলুন। আপনি যার ব্যাপারে কটু কথা বলছিলেন, সে আমার স্ত্রী, আমার সম্মান। আমার সম্মানের উপর প্রশ্ন রাখি এমন কিছু অস্তিত্ব আমি রাখি না। ফার্দার আমার স্ত্রীকে নিয়ে বাজে কোনো মন্তব্য করলে আপনার জিভ কেটে গলির কুত্তাদের খাবো আমি। থাক ভাবি, এখন আর নাটক করতে ছেলেকে চুপ করানো লাগবে না আপনার। যা অপমান করানোর তা তো করিয়েই নিয়েছেন। আমারই ভুল ছিল আপনাদের এখানে আসা। মহিলা ক্রোধে চলতে চলতে বসা থেকে উঠে গটগট পায়ে বেরিয়ে গেল বাসা থেকে। রুবিনা ছেলের দিকে চেয়ে বলল, এসব কেমন কথা আধার? যতই হোক বয়স বড় তোর, বড়দের সাথে এইভাবে কথা বলে কেউ? তুমি এখনো সেই হিপোক্রেট মহিলার পক্ষ নিয়ে কথা বলছো? তুমি শোনোনি সে হায়াকে কিভাবে অপমান করছিল? তার ভাতিজিকে রিজেক্ট করে দিয়েছে বলেই সে আমার ওয়াইফের সাথে এমন চাতা ব্যবহার করবে। এইসব তুমি মুখ বুঝে শুনতে পারবে, আমি না। এখন শব্দ আমার। সব না হলে এখানে তোমার আংশিক দোষ আছে আম্মু। তুমি জানতে এসব কথা সে তুলবে। তুমি আগিয়ে থেকে চুপ করাতে পারতে, কিংবা হায়ানাতকে এখান থেকে চলে যেতে বলতে পারতে। তো স্ত্রী কি ছোট, নিজের ভালো মন্দ বোঝে না সে? তখন তোকে বাঁচাতে সেভাবে রুমে রেখে আসার পরেও কেন নিচে আসলো? আমি ডেকেছিলাম তাকে, বলেছিলাম আমাদের বাসায় এসে বসতে। ওই মহিলার কথা হজম করতে সবকিছু আমি করতে বলেছিলাম তাকে। মুহূর্তেই একটা ছোটখাটো তর্কযুদ্ধ বেঁধে যায় দুই মা ছেলের মাঝে। মায়ের সঙ্গে কথা বলা শেষ করে এসে এসব দেখে আহাম্মক বনে গেল হায়নাত। সে দুজনকে শান্ত করার জন্য আধারকে থামানোর চেষ্টা করতে সে গর্জে উঠল তার উপরে। ওকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, সবকিছুর মূলে হচ্ছে তুমি। কনফিডেন্স নেই নিজের উপর? বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে পারো না তুমি? নিজের মুখ নেই তোমার? কাউকে তার কথার উচিত জবাব দিতে পারো না? পারো কি তাহলে অন্যকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার গলায় ঝুলে পড়তে? এইসবই শিখেছে শুধু জীবনে। শাশুড়িকে আঁকড়ে ধরে আধারের ধাক্কা থেকে নিজেকে সামলে নিলেও ওর কথার ধাক্কা থেকে নিজেকে সামলাতে পারলো না হায়নাত। আধারের শেষ কথা দুটো এত বিশ্রী শব্দ তুলে ওর কানের ভিতর বাজতে লাগলো। যন্ত্রণায় চোখ ফেটে কান্না উপচে পড়লো ওর। রুবিনা এক হাতে ছেলের বউকে সামলে নিয়ে বলল, বড়দের মুখে মুখে তো তর্ক করেই, এখন কি বিয়াদবির মাত্রা ছাড়িয়ে ও পিটাবে? অমানুষগুলি করতে মন চাইলে বাড়ি থেকে বের হয়ে যাবে। বেয়াদব ঠাঁই দিলেও আমার বাড়িতে কিন্তু আমি অমানুষকে ঠাঁই দিব না। ড্রয়িং রুমের সেন্টার টেবিলে দামি ফুলদানিটা টাইলস বিছানো মেঝেতে গুড়িয়ে দিয়ে মায়ের সামনে থেকে চলে গেল আধার। রুবিনা ছেলের যাওয়ার পানে তাকে আলগোছা একটা তপ্তশ্বাস হাওয়ায় মিলিয়ে দিল। পরপর হায়নাতকে আগলে নিল নিজের সাথে। শব্দ শুনে মিনুর মা দৌড়ে এসে ড্রয়িং রুমের কাছে এসে দাঁড়ালো। পরপর মেঝেতে ফুলদানির টুকরো টুকরো অংশ বিশেষ দেখে বলল, এই জন্য ওই বেডের চা দেয় নাই আমি। ঘর ভাঙানি ছিনাডা যেই বাসায় যায় ওই বাসাতেই অশান্তি লাগায় ছাড়ে। কান ভাঙানি একটা। মেঘের আড়ালে ঢাকা পড়েছে শশী, আর কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা শহর। হিমেল হাওয়া বইছে বাহিরে, তীব্র শীতে জড়সড় হয়ে আছে শহরের প্রাণগুলো। সে শীত গায়ে মেখে নিয়ে ব্যালকনির রেলিং এ মাথা ঠেকিয়ে বসে আছে হায়নাত। ওর পরনে মাত্র একটা সুতির শাড়ি, তার আঁচল ছুঁয়ে আছে টাইলস বিছানো মেঝে। ওই পাতলা শাড়িতে শীত মানে না, চামড়া ভেদ করে হাড়ে কাঁপন ধরায় শীতল বাতাস। কিন্তু হাড়ের আড়ালে সুরক্ষিত ওর মনটাকে কাবু করতে পারে না নতুন করে। প্রিয় মানুষের শীতল আচরণ, বরফের ছুরির মতন কথাগুলো
ফালা ফালা করে ফেলে ওর ভেতরটা। মন জুড়ে নেমে আসে একরাশ শীতলতা। সেই শীতলতাকে আবারও নতুন করে কাবু করবে সেই সাধ্যি যে নেই এই শীতের। আম্মা, মিনুর মায়ের গলা পেতেই ধাতস্থ হয় হায়নাত। ঘাড় ফিরিয়ে শীতল দৃষ্টি রাখে মধ্যবয়সী মহিলার উপর। আপাই আপনারে ডাকে হেড রুমে। আপনি যান খালা, আমি আসতেছি। গম্ভীর গলায় বলল হায়নাত। হাসি খুশি মেয়েটার এমন বিধ্বস্ত রূপ দেখতে খারাপ লাগে মিনুর মার। মনের মাঝে খারাপ লাগার উদ্রেক হতেই তার মন চায় মেয়েটাকে একটু সান্ত্বনা দেয়, কিন্তু তা পারে না সে। উল্টো রাগ জাগে ওই শয়তান মাতারি বাবলির ওপর। মনে মনে বাবলির 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে সে মুখে আচ্ছা তয় আসেন। বলে রুম থেকে বেরিয়ে গেল। হায়নাত নিষ্পন্দন চোখে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। পরপর বসা থেকে উঠে শাড়ির অকুছালো কুচি দক্ষ হাতে গুছিয়ে নিয়ে মেঝে ছুঁই ছুঁই শাড়ির আঁচল ডান কাঁধে তুলে নিয়ে শাশুড়ির রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলো ও। ডেকেছিলেন আম্মু? নরম কণ্ঠস্বরটা কর্ণকুহরে এসে প্রবেশ করতে চোখ তুলে দরজার দিকে তাকালো রুবিনা। হায়নাতের মলিন মুখশ্রী অবলোকন করে আলগোছে একটা দীর্ঘশ্বাস আড়াল করে মাথা নেড়ে বলল, ভেতরে আসো। বিনা বাক্য ব্যয়ে নিশ্চুপে শাশুড়ির আদেশ পালন করে হায়নাত। রুবিনা ওকে নিজের পাশে বসার ইশারা করে বলল, এখানে বসো। আর শীতের পোশাক পরনি কেন? বাইরে কি শীত পড়ছে দেখেছো? শীত করে না তোমার? আমার কাবারে দেখো শাল আছে, ওখান থেকে একটা নিয়ে গায়ে জড়াও। হায়নাত বিনীত ভঙ্গিতে প্রত্যাখ্যান করে সেই প্রস্তাব। বলে, আমি এমনিতেই ঠিক আছি আম্মু, বাড়তি ঝামেলার কোনো দরকার নেই। কেমন ঠিক আছে ওটা দেখতেই পাচ্ছি। কথা না বাড়িয়ে যা বললাম তা করো। গরম কাপড় গায়ে জড়াও, ঠান্ডা জ্বর বাঁধিয়ে বসে থাকবে। ওই সুদূর শহরে তোমার খেয়াল রাখবে কে পরে। কথাগুলো বলতে বলতে নিজেই কবর থেকে একটা পশমি শাল বের করে হায়নাতের গায়ে জড়িয়ে দিল সেটা। হায়নাত কাষ্ঠ হাসে শাশুড়ির কাজের প্রেক্ষিতে। রুবিনাও উস্কো খুস্কো চুলে আঙুল বুলিয়ে দিয়ে বলল, নিজের যত্নার্থী নাও না নাকি? চুলগুলো কি হাল হয়েছে দেখেছো? ড্রেসিং টেবিলের উপর থেকে তেলের বোতলটা নাও। দুই শাশুড়ি বৌমা মিলে চুলে তেল দেওয়ায় রাত পালন করবো আজ, তাড়াতাড়ি নাও। হায়নাত হাসে শাশুড়ির উচ্ছ্বাস দেখে। সেই উচ্ছ্বাসে সামিল হতেই তেলের বোতল নিয়ে আসলো হায়নাত। রুবিনা আগে ওর মাথায় তেল দিয়ে দিতে উদ্যত হতেই হায়নাত আসন পেতে বসলো শাশুড়ির সামনে। রুবিনা ওর রুক্ষ চুলে বিলি কেটে কেটে তেল দিয়ে দিতে দিতে বলল, নিজের যত্ন কেন নাও না ঠিক মতো? আমি কিন্তু আগেই বলেছি, আধারের যত্ন নেওয়ার আগে নিজের যত্ন নিবে সবসময়। নিজের নাওয়া খাওয়া ভুলে ওদের পিছনে পুরো জীবন শেষ করে ফেললে তো এটা কদর করবে না। গোষ্ঠী রক্ত তো শরীরে, এই গোষ্ঠীটাই বেঈমানের। এদের জন্য তুমি কলিজা ভুনা করে ফেললেও এরা তো খেয়ে বলবে লবণ কম হয়েছে। এদের জন্য কিছু করাও বেকার। রুবিনা এমন ভাবে কথাগুলো বললো যে তা শুনে খিলখিলিয়ে হেসে ফেললো হায়নাত। ওর হাসি ঝংকার তুলে রুমের চার দেয়ালে। তা দেখে ভালো লাগে রুবিনার। হায়নাতের মাথায় তেল দেওয়া শেষ হতেই রুবিনা বলল, বসো এখানে, আমি আসছি একটু। কোথায় যাচ্ছেন? এখন তো আমার পালা আপনার মাথায় তেল দিয়ে দেওয়ার। যাচ্ছি না কোথাও, আসছি এক্ষুনি। হায়নাত চুপটি করে বসে থাকলে রুবিনা রুম থেকে বের হয়ে রান্নাঘরে এসে একটা প্লেটে কিছু পিঠাপুলি নিল হায়নাতের জন্য। তারপর আবারও পা বাড়ালো নিজের রুমের দিকে। পিঠাগুলো খাও, খেতে খেতে তোমাকে আমাদের ফ্যামিলির অ্যালবাম দেখাই, চলো। ফ্যামিলি অ্যালবামের পাতা উল্টে উল্টে পরিবারের সদস্যদের সাথে হায়নাতকে পরিচয় করিয়ে দেয় রুবিনা। এক একটা করে পাতা উল্টে যেতে থাকলে হায়নাতের মনে কিছু প্রশ্নের দানা জমাট বাঁধতে থাকে। পরপর সেগুলোকে নিজের মাঝে চেপে রাখতে না পেরে বলল, ওনার ফুপিও আছে? আমি তো জানতাম না সেটা। উনি তো বোধহয় আমাদের বিয়েতে ছিল না। এমনকি ওনার যে অ্যাক্সিডেন্ট হলো তখনও তো তাকে দেখতে আসেনি। আপনাদের কি সম্পর্ক ভালো না তার সাথে? কিন্তু ছবি দেখে তো মনে হচ্ছে ওনার সাথে আপনাদের খুব ভালো সম্পর্ক ছিল। তা ছিল অবশ্যই, 3 ভাইয়ের একমাত্র আদরের বোন। তার সাথে সম্পর্ক খারাপ থাকলে তো চলে না। তাহলে তার সাথে সম্পর্ক খারাপ হলো কিভাবে? কে বলেছে তার সাথে আমাদের সম্পর্ক খারাপ? মানে? যে দুনিয়াতে নেই তার সাথে আমার সম্পর্ক খারাপ থাকে কিভাবে? ফুপি বেঁচে নেই? আত্মচিৎকার বেরিয়ে আসে হায়নাতের ভেতর থেকে। রুবিনা আলগোছে মাথা নেড়ে অসম্মতি জানায়। পরপর কণ্ঠ খাদে নামিয়ে দুঃখী দুঃখী গলায় বলে,
আমিনা মারা গেছে আরও বছর 15 আগে, আত্মহত্যা করে। নিষ্পাপ সন্তান আর লোভী স্বামীর মায়া কাটিয়ে যখন নিজের জীবন ত্যাগ করে। আদ্রের তখন 17 বছর বয়স। ওর বয়স তো নিজের সবচেয়ে কাছের মানুষের মৃত্যুর সাক্ষী হয়েছে। ওই বয়সে ও দেখেছে দিনের পর দিন কীভাবে কাছের মানুষের কটুবাক্য সহ্য করতে না পারে হকালে নিজের জীবনটা তুচ্ছ করে ফেলেছে ওর ফুপি। 3 ভাইয়ের আদরের অমিনা গুণী হলেও তথাকথিত রূপ ছিল না তার। ও তোমার দাদামশাইয়ের গায়ে রং পেয়েছিল। সব ভাই বোনের চাইতে একটু চাপা রঙের রং ছিল ওর। ওর বাবার অঢেল সম্পত্তির লোভে পড়ে ওর সাথে প্রেমের নাটক করতো জামিল। অল্প বয়সী আমিনা খুব সহজে সেটা নাটকে জড়িয়ে গিয়ে নিজের পরিবারের সিদ্ধান্তের ঊর্ধ্বে গিয়ে বেছে নেয় জামিলকে। অতি আদরের ভালোবাসার ভাইয়েরা বোনের এই অস্পর্ধাকে অবমাননা করতে পারেনি, মেনে নিয়েছিল ওদের দুজনকে। তারপর থেকেই নিজের মুখোশ খুলে মুখোশের আড়ালে নিজের আসল রূপটা আমিনার সামনে তুলে ধরে জামিল। সে আর তার পরিবার মিলে সবসময় অবমাননা করত আমিনাকে। তাদের কথার মাধ্যমে বুঝিয়ে দিত আমিনা কত তুচ্ছ, শুধু মূর্খ আর ভাগ্যের সম্পত্তি। আমিনা সেই সম্পত্তির ভাগ তাদের দিতে অস্বীকৃতি জানালে মেয়েরা অসুস্থ বানিয়ে ফেলতো তাকে। ততদিনে আমিনার কোল জুড়ে একটা কন্যা সন্তান এসেছে মায়ের রুম আর ভাগ্য নিয়ে। জামিল কালা মেয়েকে অস্বীকার জানায়, কটু বাক্যের তীরে ফালা করে ফেলে আমিনাকে। তখন তার একটাই কথা, আমিনার মতো দুশ্চরিতার সাথে সংসার করবে না সে, একটা বিয়ে করবে, আমিনাকে তালাক দিবে। এত অপমান সইতে না পেরে ভাইদের অপমানের হাত থেকে বাঁচতে নিজের জীবনটাকেই উৎসর্গ করে দেয় আমিনা। তখন থেকেই মেয়েদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করাকে ঘৃণা করে আধার। যারা মেয়েদেরকে গায়ের রং, উচ্চতা, সৌন্দর্য নিয়ে কথা শোনায় তাদেরকে ভীষণভাবে ঘৃণা করেও। ঘৃণার উদ্বেগ ঘটাতেই তাদেরকে দারুণভাবে অপমান করেও। আজ বাবলিকেও অনেক কথা শুনিয়েছে তোমার যাওয়ার পর, আর তোমার উপর হয়তো রেগেছিল তুমি তখন চুপ থাকায়। শোনো হায়া, সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছে, তার সৃষ্টির ওপর প্রশ্ন রাখা মানে তাকে অপমান করা, স্পর্ধা দেখানো। আমরা বোকারা না বুঝে সেই স্পর্ধা দেখিয়ে ফেলি অনেক সময়। তাই বলে তুমি চুপ থাকবে কেন? তুমি কেন মাথা নত করে চলবে? যেখানে সৃষ্টিকর্তা বলেই দিয়েছেন সে তিনি তার সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকৃতিতে। এই দুনিয়াতে অন্যায় যেমন আছে তেমন অন্যায়ের প্রতিবাদও আছে। মেয়ে হয়ে জন্মানো মানে চুপ থেকে সব কিছু সহ্য করা নয়। সবাইকে কেন অমিনা হতে হবে বলো তো? কেউ হায় না তো হলেও কিন্তু ব্যাপারটা মন্দ হয় না, তাই না? রুবিনা থামে একটু, তারপর হায়নাতের অশ্রুসিক্ত মুখটার দিকে চেয়ে বলে, আমার ছেলে বলে বলছি না হায়া, সত্যি আধার একজন সুপুরুষ। কিভাবে যে স্ত্রীর সম্মান বজায় রাখতে হয় তা সে জানে। তোমাকে সে কখনো অপমানিত করতে দিবে না, এ ব্যাপারে তুমি নিশ্চিত থেকো। হায়নাতের একবার বলতে মন চাইলো, সে নিজেই তো আমাকে অপমান করে, যে নিজেই আমাকে অপমান করে সে বাহিরে আমার মান বজায় রাখলেই রাখি। কিন্তু সে বলল না সে কথা। ঠোঁটের আগা থেকে কথাটাকে আবারও নিচে পাঠিয়ে দিয়ে কোনো মতে বলল, আমি আজকে আপনার সাথে ঘুমাই আম্মু। রাগ করে আছো এখন আমার ছেলের ওপর? মাথা নেড়ে অসম্মতি জানায় হায়নাত। তা দেখে রুবিনা স্বাভাবিকভাবেই বলল, রাগ করলে করবে, স্ত্রীদের প্রথম ও দায়িত্ব হলো স্বামীদের ওপর রেগে থাকা। তাই সুযোগ পেলে আমার ঘাটতারা ছেলের উপর রেগে থাকবে, ঠিক আছে? হায়নাত চোখে ভর্তি পানি নিয়ে ঠোঁট টেনে হাসলো শাশুড়ির কথা শুনে। রুবিনা ঘাট থেকে নামতে নামতে বলল, খেতে আসো, খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকো আমার সাথে। খাবো না আর। হায়নাতের জবাব শুনে ঘাড় ফিরিয়ে ওর ছোট মুখটার দিকে তাকায় রুবিনা। শাশুড়ির নজরের কবলে পড়ে হায়নাত তড়িঘড়ি করে বলল, মাত্রই তো এতগুলো পিঠা খেলাম, এখন সত্যি আর ক্ষুধা নেই আমার, জায়গাও নেই পেটে, সত্যি। বলতে বলতে বাচ্চাদের মতন মুখ বানিয়ে ফেললো হায়নাত। তা দেখে হাসি পেল রুবিনার, কিন্তু সে না হেসে থমথমে গলায় বলল, আচ্ছা তাহলে ঘুমাও। রুবিনা রুম থেকে চলে যেতে উদ্যত হতেই তাকে পেছন ডাকলো হায়নাত। সে ঘুরে তাকাতে ইটি উটি করে অস্বস্তি নিয়ে বলল, আপনার ছেলে কখন আসবে সেটা বলেছে আপনাকে? মাত্র একটু সেরে উঠেছে আর এক্ষুনি এই ঠান্ডায় বাইরে বসে আছে। মিনুর মাকে দিয়ে খোঁজ নিয়েছি আমি, এসে পড়বে একটু পরেই। তুমি ঘুমাও এখন, নাহলে খেতে শুনেছে। শাশুড়ির কথা শুনে কমফোর্টার দিয়ে নিজের মুখ পর্যন্ত ঢেকে ফেললো হায়নাত। ওর কাজ দেখে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল রুবিনা। রাগ ঝেড়ে আধার যখন বাড়ি ফিরলো, ঘড়িতে তখন 10টার বেশি বাজে।
অন্যান্য সময়ের তুলনায় ঢাকা শহর তখন কিছুটা নিশ্চুপ। সেই নিশ্চুপতা হয়তো ছুঁয়ে দিয়েছে ওর বাড়ির অন্দরমহলকে। শুধু রান্নাঘরের কাছ থেকে খুঁতখুঁত শব্দ ভেসে আসছে। কৌতূহলবশত পায়ে পায়ে সেই দিকে এগিয়ে যায় আধার। গিয়ে দাঁড়ায় রান্নাঘরের দরজায়। রুবিনা তখন ছোট ছোট বক্সে পিঠা পুলি সাজিয়ে রাখছিল। এগুলো থেকে কিছু আগামীকাল হায়নাদের সাথে দিয়ে দেবে, কিছু পাঠাবে ছেলে আর মেয়ের শ্বশুর বাড়িতে। কাজের মাঝে কারো পরধ্বনি শুনতে পেয়ে চোখ তুলে রান্নাঘরের দরজার দিকে তাকায় সে। ছেলের সাথে চোখাচোখি হতে চোখ নামিয়ে ফের কাজে ব্যস্ত হয়ে যায় সে। আর চোখে তাকায় আবারও ছেলের দিকে। আধার মাকে নিশ্চুপ দেখে চলে যেতে অগ্রসর হতেই রুবিনা চড়া গলায় বলল, খাবার গরম করছি, হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের শব্দ পেতেই থামে আধার। পরপর নজর সামনে তাক করে বলল। রুবিনা তাকিয়ে থাকে ছেলের দিকে। তার নজর সরে না ছেলের চওড়া কাঁধের ওখান থেকে। শিশির পরে হালকা হালকা ভিজে আছে পরনের কালো লেদারের জ্যাকেটটা। সে আলগোছে একটা দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে দিয়ে বলল, তোর সাথে কথা আছে আমার, একটু বস এখানে। কথাটা শেষ করে চুলায় পাতিল চড়িয়ে দিল সে। মায়ের কথা মেনে নিয়ে রান্নাঘরে পাতা ছোট টেবিলটার কাছে চেয়ার টেনে বসলো আধার। প্রায় মিনিট কয়েক বাদে এক কাপ কফি বানিয়ে নিয়ে ছেলের বিপরীত চেয়ারটায় গিয়ে বসলো রুবিনা। কফির কাপটা বাড়িয়ে দিল ছেলের দিকে। আধার কৃতজ্ঞ চোখে তাকাতে চায় মায়ের দিকে, কিন্তু কোনো এক জড়তার কারণে আর পারে না তা। নিশ্চুপে ঠোঁট ছোঁয়ায় কফির কাপে। রুবিনা বোঝে ছেলের হাবভাব। টেবিলে দুই হাত আড়াআড়ি ভাবে তুলে দিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায় ছেলের দিকে। বড় করে শ্বাস টেনে জানতে চাইলো, হায়নাদের সাথে কিছু নিয়ে ঝামেলা চলছে তোর? মায়ের প্রশ্ন শুনে চোখ তুলে মায়ের দিকে তাকায় আধার। পরপর মাথা নেড়ে বলল, কই না তো, ওর সাথে আবার কিসের ঝামেলা চলবে আমার? রুবিনা সরু চোখে চেয়ে থাকে ছেলের দিকে, বলে, তাহলে ওকে মেনে নিতে পারছিস না কেন এখনো? তোর ভুল বোঝাবুঝির মধ্যে ওই মেয়ের তো কোনো দোষ নেই, তাই না? চকিতে মায়ের দিকে তাকায় আধার। মাকে আত্মবিশ্বাসী নজরে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নজর সরিয়ে আমতা আমতা করে বলল, মানে কি কি বলছে এসব? ছেলেকে নজর সরিয়ে ফেলতে দেখে ফোঁস করে শ্বাস ছাড়লো রুবিনা। বলল, তোর মা আমি আধার, তোকে 10 মাস পেটে ধরেছি আমি, তোর চাহনের অর্থ বুঝবো না? তোমাকে এসব কে বলেছে হায়নাত? ও কেন বলতে যাবে সেসব? আমি নিজে থেকেই সব মানিয়েছি। দেখ আধার, বিয়েটা করে ছেলে খেলা নয়, বিয়ে একটা পবিত্র বন্ধন, যা কিনা ওপর থেকেই ঠিক করা আসে। কার মিল কার সাথে হবে সেটা সৃষ্টিকর্তা আগে থেকেই ঠিক করে রেখেছে। নাহলে তুই ভাব, একজনকে পছন্দ করে অন্যজনের খোঁজ কেন জানতে পারবি তুই? কেন এত এত ঘটনা শেষে হায়নাতের সাথেই মিল হলো তোর? এগুলো কি স্রেফ কাকতালীয় না আধার? এগুলো ভাগ্য। ভাগ্যের জোরেই হায়নাতকে পেয়েছিস তুই। সৃষ্টিকর্তা তোর জন্য হায়নাতকেই লিখে রেখেছে, হায়নাতকেই তোর তাকদির। আর তাকদির পাল্টানো এমন সাধ্য স্রষ্টা ব্যতীত আর কারণেই আধার। আর সৃষ্টিকর্তা তার স্রষ্টার তাকদিরে ভালো কিছুই লিখে রাখে। আর তোর ভালো হায়নাতের শিক্ষিত মার্জিত শালীন একটা মেয়েও বড়দের সম্মান করতে জানে, মানিয়ে নিতেও জানে সবার সাথে। মানলাম ওর গায়ের রঙটা একটু চাপা, তোর তুলনায় উচ্চতায় অনেকটাই কম, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে দেখেছিস তুই এতটা মায়া মুখটাতে? সৃষ্টিকর্তা সবাইকে সব সুযোগ দিয়ে পাঠায় না আধার। কাউকে সৌন্দর্য একটু বেশি দেয় তো কাউকে একটু কম, তাই বলে কি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবো? আমি হায়নাতকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করি না আম্মু। নাই ওর গায়ের রং, ওর হাইট নিয়ে ইনসিকিউর ফিল করি আমি। ওর কমতিগুলো কখনোই ওকে মেনে না নেওয়ার কারণ নয় আমার কাছে। তাহলে ওকে মেনে নিতে সমস্যা কি তোর? আধার থমকে থাকে এই প্রশ্নের বিপরীতে। পরপর ধীরে সুস্থে মুখ খুলে ওর দিকে তাকালে নিজের উপরে রাগ লাগে আমার। নিজেকে খুব দোষী মনে হয় তখন, আমার জন্য নিষ্পাপ মেয়েটাকেও এতটা সাফার করতে হচ্ছে বলে। নিজের উপরে ঘৃণা জাগে আমার। ওর চেহারা দেখলে বারবার আমার চোখের সামনে কানাতে চেহারা ভেসে ওঠে। শুধু মনে পড়ে নিজের নির্বুদ্ধিতার কথা। এত এত মানসিক টানাপোড়েনের ভিড়ে ওকে কিভাবে নিজের কাছে টানি আমি, বলো? আধারের কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব থাকে রুবিনা। পরপর বলে, তাহলে কি করবি তুই? ছেড়ে দিবি মেয়েটাকে? যে মেয়েটা তিলে তিলে করে চোখের করে স্বপ্ন সাজিয়ে দেয় তোর সাথে সংসার করার, এক নিমেষে ওর স্বপ্নটাকে ভেঙে দিবি তুই? মায়ের কথা শুনে ঠোঁট উল্টে হাসলো আধার। বলল, তুমি একটা কথা বলতে না আম্মু? অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর।
হায়ানাতের সাথেও হয়তো তাই হবে, কারণ আমরা মন প্রাণে যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, সৃষ্টিকর্তা তাকে আমাদের কাছ থেকে অবলীলায় সরিয়ে নেয়। তাই বলে মেয়েটাকে ডিভোর্স দিবি তুই? আত্মচিৎকার করে ওঠে রুবিনা। জানিস এই সমাজে ডিভোর্সি মেয়েদের টিকে থাকা কতটা কঠিন? কত শত প্রশ্নের, কত শত নজরের কপালে পড়তে হয় একটা ডিভোর্সি মেয়েকে। জানিস সেসব? জীবন রূপকথা নয় আথার। তুই যেই হায়নাতকে সংসারের নামক কাঠগড়া থেকে মুক্তি দিতে ডিভোর্স দিবি, অমনি কলঙ্কের কাঁটে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে ওকে। সেই কাঁটা তার প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করবে ওকে, ওর পরিবারকে। তো তুমি চাইছো কি আমার থেকে যন্ত্রণা নামক কাঁটাটা সবসময় গলে আটকে থাকুক আমার? যতদিন তুই বিয়েটাকে যন্ত্রণা মনে করবি ততদিন এটা তোর কাছে গলায় গেঁথে থাকা কাঁটার মতো হবে। যেই তুই বিয়েটাকে স্রষ্টার এক সিদ্ধান্ত মনে করে নিজের নিয়তি হিসেবে মেনে নিবি, সেই দেখবি এই ফুল হয়ে ধরা দিবে তোর কাছে। কিংবা এমনও হতে পারে হায়নাতি তোর সাহায্য করলো এই কাঁটার উকড়ে ফেলে তোকে একটা ফুলের বাগান সাজিয়ে দিতে। আর আমার বলা কথা ধরে যদি এগিয়ে যাস তাহলে বলবো, হায়নাতি অতি বড় সুন্দরী না হলে যেহেতু বর পেয়েছে তাহলে সে ঘরও পাবে, আর সেই ঘরের মালিক তুই হবি। আমার ঘরেরই ঘরণী হবে সে। তারপর একটু থেমে বলল, এক যেখানে আমরা অন্যকে ভালোবাসতে পারলেও অন্যের কাছ থেকে সবসময় ভালোবাসাটা পায় না আধার। তারা অনেক ভাগ্য নিয়ে জন্মায়, তারাই অন্যের কাছ থেকে ভালোবাসাটা পায়। সেই হিসেবে তুই নির্দ্বিধায় ভাগ্যবান। আর যার জের ধরে ভাগ্যবান হলি তাকে ভালোবাসতে এত কার্পণ্য কেন তোর? আমার ছেলে তো আমি এমন কিপটামি করতে শিখাইনি। কাউকে ভালোবাসতে পারাটা আমার হাতে নেই আম্মু। কিন্তু ভালোবাসতে চাওয়ার ইচ্ছেটা তো আমাদের হাতেই আছে, তাই না? আর কাউকে ভালোবাসার চেষ্টা করতে ক্ষতি কি? আর আমার মনে হচ্ছে তুইও এতদিনে ভালোবাসিও ফেলেছিস হায়াতকে। বাজে বোকা না তো। হায়নাতের জায়গায় মিনুর মা থাকলেও আমি ওভাবে অ্যাক্ট করতাম। ছিল না তো? আর অভিজ্ঞ চোখ আমার, কোনটা এমনিতেই প্রতিবাদ আর কোনটা ভালোবাসার মানুষকে রক্ষা করতে চাওয়ার চেষ্টা, তা ভালোভাবেই বুঝি আমি। এখন নিজের মাথা নষ্ট না করে ঘুমা গিয়ে। ঘুমানোর আগে প্রেসক্রিপশন থেকে ওষুধগুলো খেয়ে নিস। আজ হায়াত নেই তোর ওষুধ এগিয়ে দেওয়ার জন্য। নেই মানে? রুবিনা সরু চোখে তাকায় ছেলের দিকে। মায়ের চাহনি দেখে আধার নিজেকে শুধরে নিয়ে বলল, কোথায় গেছে ও? আমার রুমে ঘুমাচ্ছে। আজ বায়না ধরেছে আমার সাথে ঘুমানোর, আমিও মেনে নিয়েছি। তুই মানতে না পারলেও ওকে নিজের রুমে নিয়ে যাস, দেখিস আবার ঘুম যেন না ভাঙে। তোর হাতে মিনিট দশকের মতো সময়, আমি কাজ সামলে রুমে আসলে তখন কিন্তু আর নিয়ে যেতে দিব না। মায়ের কথা শুনে ঠোঁট উল্টায় আধার, কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমার বৌমাকে তোমার সাথে রাখো। আমার এত ঠেকা পড়েনি তাকে নিজের রুমে নিয়ে যাওয়ার। আমি এখন সোজা নিজের রুমে গিয়ে একটু ঘুম দেব। মেকি হাই তুললো আধার। রুবিনা ভ্রু তুলে ছেলের দিকে তাকিয়ে থেকে পরপর নিজের কাছে ব্যস্ত হয়ে গেল। মায়ের সামনে বড় গলায় বলে আসলেও দোতলায় উঠে আধার সোজা দক্ষিণে নিজের রুমটা না গিয়ে পা ঘুরিয়ে চলে আসলো মায়ের রুমে। কেন আসলো ও জানে না। পা টিপে টিপে সে এসে দাঁড়ালো বিছানার পাশে, যে পাশটায় হায়নাত শুয়ে আছে। হালকা আওয়াজে হাঁটু কেটে বসলো মেঝেতে। নরম দৃষ্টিতে তাকালো হায়নাতের ঘুমন্ত মুখটার দিকে। মুখমণ্ডল ব্যতীত পুরো অবয়ব কম্পিউটারের আড়ালে লুকিয়ে নিয়েছে ও। ল্যাম্পশেডের হলুদাভ আলোয় আলোকিত হয়ে আছে ওর নিষ্প্রভ মলিন মুখশ্রী। ওর বাম গালটায় নিশ্চিন্তে বসে আছে একটা মশকি। তা দেখে আধার ভ্রু কুঁচকে হাত বাড়িয়ে আলতো স্পর্শে ওর গালের সাথে আঙুল চেপে মেরে ফেললো মশাটাকে। ওর বরফ শীতল হাতটা হায়নাতের উষ্ণ কপল ছুঁয়ে দিতেই ঘুমের ঘোরে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে মুখটাকে ঘুরিয়ে নিল হায়নাত। ও ডান হাতটা অবলীলায় বেরিয়ে আসলো কম্পিউটারের আচ্ছাদন সরিয়ে। আধার স্মিত হেসে ওর হাতটা আলতো হাতে কম্পিউটারের ভেতর ঢুকিয়ে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর নিঃশব্দে ওয়েবসাইট ড্রয়ার খুঁজে নতুন মসকিউটো কিলার মেশিন কার্যকর করে দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সুদীর্ঘ রজনী, পূর্ণ যৌবনা চাঁদ নিজের সবটুকু যৌবন মেলে ধরতে শুরু করলে নিশতেই রাত চাঁদের সবটুকু যৌবন দুহাতে নিজের সাথে লেপ্টে নিলে ব্যস্ত হয়ে পড়ল। হিমেল হাওয়া বইছে বাহিরে। বাতাসে একটা শুষ্ক শুকনো ছোঁয়া খুব সহজেই টের পাওয়া যায় যখন জানালার কপাটের ছিদ্রগুলি কিছু দামল বাতাস অবলীলায় ছুঁয়ে দেয় হায়নাতের উন্মুক্ত বদন। বাতাসের শীতলতা ওর অনাব্রু হাতে দংশন করলে তার লেশ পৌঁছে যায় হাড়ে। বাতাসের শীতলতা ওর
অনাভ্র হাতের দংশন করলে তার রেশ পৌঁছে যায় হাড়ে। শীতে কাটা দিয়ে ওঠে ওর সর্বাঙ্গ, কাঁপিয়ে দেয় ওর ভেতরটা। শরীরের খোলামেলা অংশগুলো পরনের উষ্ণ কাপড়ে ঢেকে দিয়ে পড়ালেখায় ব্যস্ত হতে চাইলো ও, কিন্তু বিধিবাম ওর পড়ার টেবিলের উপরে রাখা মোবাইলটা কেঁপে ওঠে নোটিফিকেশনের শব্দে। তারই ফেরে মৃদু কম্পন সৃষ্টি হয় টেবিলে। টেবিলের উপর চলতে থাকা হায়নাতের ডান হাতে, তাতেই নজর সরিয়ে মোবাইলের স্ক্রিনে তাকায়ও। সেখানে জলজল করে ভাসছে একটা বার্তা। আমি এবার তোমাকে আনতে পারবো না হায়া, অফিসের একটা কাজে আউট অফ টাউন যেতে হবে আমাকে। হাসানের সাথে চলে এসে তুমি, ওকে বলা আছে আমার। কথা দিয়ে কথা রাখতে পারলাম না বলে ভীষণ দুঃখিত আমি, সে সাথে লজ্জিত। প্লিজ আমার উপরও রাগ করে থেকো না শোনা। মোবাইলের কাছে আঙুল ছুঁয়ে পুরো বার্তাটা অ্যাপে না ঢুকে পড়ে নিল হায়না। পড়তে পড়তে ঠোঁটের কোনায় আলগোছে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল ও। সেই হাসিটা ঠোঁটে ছুঁয়ে রেখেই মোবাইলের পাওয়ার বাটন অফ করে মোবাইলটা উল্টে রাখলো ও। দৃষ্টি আবারও স্থাপন করলো কালো কালিতে। মনোযোগ রাখতে চায় পড়ায়, কিন্তু পড়ার সাথে সংযোগ ছিন্ন করে ওর মন চলে যায় আরো 2 সপ্তাহ আগের রাতে, কমলাপুর রেল স্টেশনে, যেখানে বদ্ধ কেবিনে ভাইয়ের কাঁধে মাথা এলিয়ে দিয়ে নিশ্চুপে চোখের পানিতে গাল ভিজিয়েছে হায়নাত। বারংবার সেই সময়টাতে ফিরে যায় ওর অবচেতন মন, যখন ভাইয়ের উদ্বেগ মিশ্রিত গলায় করা প্রশ্নের বিপরীতে যথোপযুক্ত জবাব দিতে পারেনি ও। উল্টো হৃদয়ের রক্তক্ষরণের ব্যথাকে মাথা ব্যথা বলে চালিয়ে দিয়েছে অহর্নিশ। আজও চোখ বন্ধ করলে সেই সব দৃশ্যগুলো ভেসে ওঠে ওর চোখের তারায়। অতীতের দুর্ধিসহ সেই স্মৃতিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে ফেলে ওর হৃদয়টাকে। হায়া, কারো ডাকে ভাবনার জাল কেটে বাস্তবে ফিরল হায়না। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে সামনে, বোঝার চেষ্টা করে সামনের মানুষের মুখ নিঃসৃত বাক্যগুলো। মিন্তি ম্যামের লেকচার নোটগুলো আছে না তোর কাছে? আছে। তোর এখন সেগুলো না লাগলে আমাকে দে তো একটু। পড়ার টেবিল খুঁজে লেকচার নোটগুলো বান্ধবীর দিকে বাড়িয়ে দেয় হায়না। নিশি হাত বাড়িয়ে নোটগুলো নিতে নিতে ও শুকনো চোখ মুখ দেখে জানতে চাইলো, মন খারাপ নাকি তোর? এমন মন মরা লাগছে কেন তোকে? নিশির কথায় বিব্রত হয় হায়না। ও ডান হাতে গাল মুখ ছুঁয়ে বলল, কই না তো, মনে হয় পরীক্ষার চিন্তায় এমন অবস্থা হয়েছে। পরীক্ষার চিন্তা মানে? ভাইয়া কি তোকে বলেছে যে তুই পরীক্ষায় খারাপ করলে তোকে রিক্সাওয়ালা কারোর সাথে বিয়ে দিয়ে দেবে? নিশির গলায় দুষ্টুমির আভাস। তা ছুঁয়ে দেয় হায়নাতকেও। মুচকি হাসেও। তা দেখে নিশি কায়দা করে ভ্রু নাচিয়ে বলল, বাবা, ভাইয়ের কথা উঠতে না উঠতেই হাসি ঠিকরে পড়ছে ঠোঁটে। দারুণ দারুণ। শীতের কারণে কেমন একটা রং ছড়ায় হায়নাতে ঠান্ডা নাকে। ওটা কেমন করে যেন লাজুক লাজুক ছাপ ফেলে ওর মুখমণ্ডলে। এতে করে ওকে আরো পেয়ে বসে নিশি, ঠান্ডা করার মতো করে শুধায়, ও, আবার ব্লাশ করা হচ্ছে? হাবির কথা মনে পড়তেই। কি মনে পড়েছে বলতো? তোদের বাসরাতের কথা। হায়নাতকে লজ্জা দিতে চোখ টিপে ঠোঁট কামড়ে হাসলো নিশি। হায়নাত ওর বাহুতে চাটি মেরে বলল, সর এখান থেকে, খবিস। ওর মার খেয়েও নিশি থামে না, উল্টো আরো মজা নিতে থাকে ওর। শেষমেশ না পেরে হায়নাত কপট রেগে বলল, মায়ের খেতে না চাইলে চুপচাপ গিয়ে পড়তে বস। আর একটু পরে রুমে ঝুমপাপু চলে আসলে আর পড়া লাগবে না, এসেই বলবে নিশি লাইট নেভা। ওর কথাটা যে মিথ্যা না সেটা বুঝতে পারে নিশি, তাই মুখ লটকে চলে যায় ও। অবশ্য যাওয়ার আগে হায়নাতকে চোখ টিপে একটা ইঙ্গিতপূর্ণ কথা বলতে ভোলে না ও। ওর কথার মর্মোদ্ধার করতে পেরে জোরপূর্বক ঠোঁট টেনে হাসে হায়নাত। বান্ধবীকে নিজের দুর্দশার ব্যাপারে বলে না আর, বলেও নি এর আগে কিছু। এবার ঢাকা থেকে ফিরে একনিষ্ঠ হয়ে নিশির পাথর সম অভিমান ভেঙেছে। বিপরীতে আর নিজের পাহাড় সম অভিমানের স্তুতি বাক্য আওড়ায়নি বান্ধবীর সামনে। বান্ধবীকে তার আর বলা হয়ে ওঠেনি যে যার জন্য সে নিজের এক জীবন উৎসর্গ করে দিতে চেয়েছে, সে হায়নাতকে নিজের জীবনের একক মুহূর্তেও রাখতে চায়নি। যাকে হায়নাত নিজের অভিশপ্ত জীবনের মুক্তির পথ মনে করেছিল, সে হায়নাতকে স্রেফ নিজের সুসজ্জিত জীবনের কলঙ্ক মনে করেছে। তার ফুলের জীবনের মাঝে বেমানান এক কাঁটা মনে করেছে ওকে। সবশেষে ওকে তুলনা করেছে বোঝার সাথে, যে কিনা নিজ উদ্যোগে তার গলায় ঝুলে পড়েছে। অতীত মনে পড়তেই বিষিয়ে ওঠে হায়নাতের মনটা। পড়ায় মন বসে না আর। যন্ত্রণায় মাথাটা দপদপ করে ওর। 2 হাতে নিজের চুল টেনে ছিঁড়তে মন চায় ওর,
কিন্তু মনের চাওয়াকে বাস্তবে রূপ দিতে পারে না ও। তারই রেশ ধরে আত্মগ্লানিতে জর্জরিত হয়ে পরাজিত সৈনিকের মতো করে বিছানায় নিজের নরম শরীরটা ঠেকিয়ে দেয় ও। পড়ার টেবিলে নিঃশব্দে বাজতে থাকে মুঠোফোন। টেবিল ছেড়ে উঠে গেলে হায়না টের পায় না মুঠোফোনের শব্দহীন বেজে যাওয়া। যেভাবে সপ্তাহ দুয়েক আগে ঘুমের ঘোরে টের পায়নি ভাইয়ের সাথে আধারের যোগাযোগের ব্যাপারটা, টের পায়নি ঘুমের মাঝে ডুবে থাকায় ওর কণ্ঠস্বর শুনতে না পেয়ে ওপাশের সময় নিয়ে আড়াল করতে চাওয়া দীর্ঘশ্বাসের শব্দ। হায়া, ওই লোকটা কি রে? চিনিস ব্যাটাকে? কেমন জুল করে তাকিয়ে আছে তোর দিকে, দেখ। নিশির কথা শুনে ওর ইশারা মেনে অদরে তাকায় হায়নাত। হাসান দাঁড়িয়ে আছে রাস্তার ওপাশে। চিনিস ব্যাটাকে? না চিনলে চল, সিনিয়র কাউকে বলে ব্যাটাকে উত্তম মধ্যম দিতে। একটু ধাই ধমক দিলেই ব্যাটা সুরসুর করে সোজা হয়ে যাবে। আর বিবাহিত মেয়ের দিকে তাকিয়ে থাকার মজা বুঝবে তখন। বলবো কাউকে? হায়নাত হাত ইশারায় মানা করে ওকে, মুখে বলে, না থাক, সব ব্যাপারে সিনিয়রদের টেনে আনতে হবে না। ওনাদের থেকে কথাটা 10 কান হবে। এমন কোনো সিচুয়েশন ফেস করতে চাচ্ছি না আমি। তুই দাঁড়া এখানে, আমি জিজ্ঞাসা করে আসছি তার সমস্যা কি। চল, আমিও আসছি তোর সাথে। না, তুই এখানেই থাক। সাথে মানুষ দেখলে তেরামি করতে পারে, আমি একাই হ্যান্ডেল করার ট্রাই করি। তোর হেল্প লাগলে তোকে ইশারা দিব আমি, তুই তখন আসিস। না চাইতেও বান্ধবীর কথা মেনে নিয়ে রাস্তার এপারে রয়ে গেল নিশি, কিন্তু ওর সরু দৃষ্টি স্থির রাখলো রাস্তার ওপারে। হায়নাত কথা বলছে লোকটার সাথে, কণ্ঠ খাদে নামিয়ে। লোকটা মাথা নত করে শুনছে সেই সব, মাঝখানে মাথা নেড়ে নেড়ে কিছু বলছে। বিনীত তার শরীরের অঙ্গভঙ্গি, যেন বহুদিনের পোষ্য ভৃত্য সে হায়নাতের। আপনি আর আমার পিছু পিছু চলবেন না, ফলো করবেন না আমাকে। সরি ম্যাম, আপনার আদেশ মানতে পারবো না আমি। স্যারের করা নির্দেশ আপনার উপর নজর রাখার, আপনার সব আপডেট তার কাছে পৌঁছে দেওয়ার। আই কান্ট নেগলেক্ট মাই রেসপন্সিবিলিটিস ম্যাম। আপনি আর আপনার রেসপন্সিবিলিটি নিকুচি করি আমি, সেই সাথে আপনার স্যারেরও। ফার্দার আমার পিছু নিলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। ডোন্ট ফোর্স মি টু ডু দ্যাট, গট ইট? নিজের কথা শেষ করে উল্টো ঘুরে হাঁটা শুরু করে হায়নাত। নিশিকে সাথে করে গটগট পায়ে হেঁটে চলে সামনে, রাস্তার পাশ ঘেঁষে। ওই লোককে কি চিনিস তুই? এত পোলাইটলি বিহেভ করছিল তোর সাথে। কাপুরুষ বাদে সব পুরুষই মেয়েদের সাথে পোলাইটলি বিহেভ করে, তার জন্য চেনা পরিচিত হতে হয় না? তাও ঠিক। তবু লোকটার বিহেভিয়ার অফওয়ার্ড লাগেনি তোর কাছে? আই থিঙ্ক। নিজের কথা শেষ করতে পারে না নিশি, তার আগে আচানক ঘটে যাওয়া ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ে ও। দ্রুতগামী এক ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে লুটিয়ে পড়ে হায়নাত। আত্মচিৎকার বেরিয়ে আসে ওর গলা ভেদ করে। একটু একটু করে রক্তে ভিজে উঠতে থাকে ওর পরনের কাপড়, কপালের কাছের চুল। তা দেখে আটকে ওঠে নিশি। হায়া বলে চিৎকার করে ওর কাছে দৌড়ে যায় নিশি। শব্দ করে মোবাইলটা বেজে উঠতেই ফাইলের ওপর থেকে নজর সরিয়ে সেদিকে তাকায় আধার। স্ক্রিনে হাসান নামটা ভাসতে দেখে কলটা রিসিভ করে কানে থাকায় ও। ওপাশ থেকে হাসানের রুদ্ধ গলা শোনা যায় তখন। ম্যামের অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। খবরটা শোনা মাত্র মোবাইলের এপাশে জমে গিয়ে প্রতিক্রিয়া দিতে ভুলে যায় আধার। হাসান বলতে থাকে, একটু আগেই একটা দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যামের। কিভাবে হলো এসব? তুমি কোথায় ছিলে তখন? তুমি তাতে কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? আসলে স্যার আমি তখন স্পটে ছিলাম না, টং দোকানে চা খাচ্ছিলাম তখন। তোমাকে প্রতি মাসে হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা কি আমি টং দোকানে চা খাওয়ার জন্য দেই, ইডিয়েট? মোবাইলে গর্জে ওঠে আধার। তার বিপরীতে ওপাশ থেকে হাসানের ইতস্তত গলার স্বর ভেসে আসলো। ম্যাম আমাকে নিষেধ করেছিল ওনার উপর নজর রাখতে। তোমাকে টাকা কি তোমার ম্যাডাম দেয় নাকি আমি দিই? আমি ভেবেছিলাম ম্যাম একটু শান্ত হলে আমি আবার পুরো দমে নজর রাখবো তার উপর। তোমার ভাবা ভাবি তোমার কাছে রাখো, রাস্কেল, and just pray for her. If anything happens to her, I will see the end of you, bastard. ম্যামের কিছু হবে না স্যার, হাতে আর মাথায় একটু চোট পেয়েছে। আমি ম্যামকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি, কিছু হবে না ম্যামের, আপনি শান্ত হন স্যার। হাসানের সাথে কথা বলা শেষ করেই নিজের অফিসিয়াল ট্রিপ ক্যান্সেল করতে কাউকে কল করলো আধার। কিন্তু এমন হুট করে কিছু মঞ্জুর করা সম্ভব হলো না ওর পক্ষে। তার উপর কয়েকদিন আগে অসুস্থতার জন্য মাসখানেকের মতো ছুটি পাওয়া, এখন ওর নতুন করে ছুটি নেওয়া অসম্ভবই বটে। এছাড়াও মোবাইলের ওপাশের লোক সিস্টেম নিয়ে আরো কিছু বললে
হারানো মেজাজটা আবারও নতুন করে হারালো আধার। ও কথার মাঝখানে মোবাইলটা অদূরে ছুড়ে দিয়ে চিৎকার করলো, Fuck you and your bloody system, you scoundrel! শেষ মাঘে হিমেল বিকেল। ঢাকার আবহাওয়া নাতিশীতোষ্ণ বলা যায় নিঃসন্দেহে, কিন্তু হায়নাতের কাছে এই নাতিশীতোষ্ণ আবহাওয়াটা হুট করেই কেমন গরম ঠেকছে। যেমন কি এই মাঘ মাসের নিদারুণ শীতেই চৈত্রের তাপদাহ নেমে এসেছে ধরায়। ওর রুমের বারান্দায় কেন এমন বৈরী আবহাওয়া নেমে এসেছে তার উপরে, তা ঠাউর করা কিছুটা মুশকিল। হতে পারে চট্টগ্রামের অমন শুষ্ক শীতল আবহাওয়ায় থেকে অভ্যস্ত হায়নাত হুট করে এমন নাতিশীতোষ্ণ আবহাওয়ায় এসে খাপ খাওয়াতে পারছে না, কিংবা এও হতে পারে যে আপন কারো উপরে রেগে থাকার কারণেই মাথাটা গরম হয়ে আছে ওর, যার কারণে পুরো পরিবেশটাই গরম ঠেকছে ওর কাছে। হতেও তো পারে, তাই না? কারণ হায়নাতের ক্ষুদ্র এই জীবনের সৃষ্টিকর্তা তো আর কম কারণ দেয়নি অন্যের উপরে ওর ক্ষেপে যাওয়ার। হায়নাতের ভাবনার সুতোয় টান পড়ে ওর ভাবির গলাপে। হায়নাতকে বিছানায় ঠায় বসে থাকতে দেখে সে বলল, এখনো হাত মুখ ধোওনি কেন তুমি হায়া? ভাইয়া তো এসে পড়বে একটু পরেই। হাত মুখ ধুয়ে আসো, তোমার ড্রেসটা তোমাকে পরিয়ে দিয়ে তোমার চুল আঁচড়ে দিই আমি। তাড়াতাড়ি করো, হাতে কত কাজ পড়ে আছে আমার জানো। আম্মু রান্নার আয়োজন করছে মেয়ের জামাইয়ের জন্য, ওসবেও তো হাত লাগাতে হবে আবার। হাত মুখ ধোও তাড়াতাড়ি। শাড়ি পরবে নাকি 3 পিস? শাড়ি বের করি। হায়নাতের ওয়ার্ড্রপ খুলতে খুলতে জানতে চাইলো আলো। হায়নাত বিরক্তি নিয়ে বলল, কিচ্ছু বের করতে হবে না, আমি যেমন আছি অমনই ঠিক আছি, কোনো সাজগোজের দরকার নেই আমার। আলো হাসে ননদের বিরক্তি টের পেয়ে। বারে, এতদিন পরে স্বামীর সাথে দেখা, একটু সেজেগুজে যাবে না তার সামনে? নিজেকে একটু প্রেজেন্টেবল না করলে চলে? আর পুরুষ মানুষকে হাতে রাখার জন্য মাঝে মধ্যে একটু সাজগোজ করতে হয়। এই দেশের পুরুষেরা চায় তার স্ত্রীরা যতই খাটুনি খাটুক না কেন, বাসায় তার সামনে যেন একটু সেজেগুজে থাকে, বুঝলে? এত বছর দরকার নেই আমার ভাবি, আর নাই কোনো দরকার আছে তার সামনে সেজেগুজে থাকার। ইনফ্যাক্ট তার সামনে যাওয়াই কোনো দরকার নেই আমার। এতদিন যেহেতু তাকে না দেখে থাকতে পেরেছি, আগামীতেও পারবো। কোনো দরকার নেই তার এখানে আসার। হায়নাতের গলায় ঠিকরে পড়ে বিরক্তি, সাথে কিছুটা অভিমানও। বিরক্তিকে পাশ কাটিয়ে ওর গলার প্রচ্ছন্ন অভিমান প্রকট হয়ে ধরা দেয় আলোর কাছে। সে ভাবে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে রাগে অভিমানের পর্ব চলছে অসুস্থতার মধ্যে আধারের ওকে দেখতে না আসার কারণে। তাই ভেবে নিয়ে সে ননদকে বোঝানোর জন্য নরম গলায় বলল, ভাইয়ের উপরে রাগ অভিমান রেখো না হায়া। বেচারা অফিসিয়াল কাজে ফেঁসে গিয়েছিল বাজেভাবে, অনেক আকুতি মিনতি করেও ছুটি জোগাড় করা সম্ভব হয়নি তার পক্ষে। আজও আসতে পারতো কিনা তা নিয়ে সন্দিহান ছিল সে। পরে নাকি তার টিমকে ছাড়াই আজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সে। তার টিমের সবাই নাকি আরো 2 দিন পরে আসবে ঢাকায়। এসব শুনে তোমার ভাই তাড়াহুড়োয় সব আয়োজন করলো আজকে। তুমি আর মুখ বেজার করে রেখো না, আম্মু এসব শুনলে রাগারাগি করবে না হলে। এখন লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো তো। হাইয়ো, যাও। হায়নাত একবার ভাবে ভাবির কথা অমান্য করে স্থির বসে থাকে নিজের জায়গায়, কিন্তু তার পারে নাও। উল্টো ভাবির ঠেলাঠেলিতে এক প্রকার বাধ্য হয়ে ওয়াশরুমে ঢুকলো ও। আম্মু, মিন্নিকে এত সাজাচ্ছ কেন? মিন্নিকে ঘুরতে যাবে? আধো আধো বলিতে জানতে চাইলো আনিশা, হায়নাতের ভাতিজি। মেয়ের গলা শুনতে পেয়ে ননদের চুলে খোপা বাঁধতে বাঁধতে ওর দিকে তাকায় আলো। আধো বলিতে করা মেয়ের প্রশ্ন বুঝতে পেরে বলল, আঙ্কেলের সাথে মিন্নি ঘুরতে যাবে। ডাক্তার না মিন্নিকে ঘুরতে মানা করলে দিয়েছে? আঙ্কেলের সাথে ঘুরতে মানা করেনি তো বাচ্চা। আঙ্কেলের সাথে ঘুরতে গেলে তো মিন্নি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, তাই। কিভাবে? আঙ্কেল কি ম্যাজিক জানে? হ্যাঁ, তোমার আঙ্কেল ম্যাজিশিয়ান তো। মিন্নিকে ঘুরতে নিয়ে গিয়ে আদর করে সুস্থ করে দিবে। ভাবির অসংযত কথায় লাজে বিরক্তিতে একসা হয়ে হায়নাত কিরমিরিয়ে বলল, ভাবি ঠিক হচ্ছে না কিন্তু, বাচ্চা মানুষও। তো আমি কি খারাপ কিছু বলেছি? আদর করা কি খারাপ কিছু হলো? আদল বালু, আদল বালু, আশিকে সবাই আদল করে। আলোর কথা শেষ না হতেই হাততালি দিয়ে উচ্ছ্বাস নিয়ে বলে উঠল আরশি।
আলো হেসে কুটি কুটি হয়ে মেয়ের কথা শুনে পরপর ননদকে খ্যাপাতে ভোলা ভালা চেহারা বানিয়ে বলল, দেখেছো, আদর করা খারাপ কিছু না। তুমি বিষয়টাকে নেগেটিভ ভাবে নিচ্ছ বলে তোমার কাছে শুনতে খারাপ লাগছে। আর তোমরা স্বামী স্ত্রী, তোমাদের মধ্যে ওসব নরমালি। আমি ওসব কেন বলতে যাব? আজব। হায়নাত বিরক্ত হয় ভাবির কথা শুনে। সে বিরক্ত হয়ে কিছু বলতে গেলে আলো ওকে আগে ভাগেই থামিয়ে দিয়ে বলল, এই যে নাও, তোমার সাজ পুরো কমপ্লিট। আমি এখন দেখি আম্মুকে কি কাজে সাহায্য করা যায়। আরশি, মিন্নিকে ডিস্টার্ব করো না একদম, না হলে কিন্তু পাপ্পার কাছে বিচার দিব আমি। ভালো বাচ্চার মতো থাকবে পুরো। ভাবি রুম ছেড়ে চলে গেলে আয়নায় নিজেকে দেখে নিজে হায়নাত আলগোছে এক চিলতে তার ছেলের হাসি উকি দেয় ওর ঠোঁটের কোনায়। যার জীবন থেকে সরে আসতে ওর এত তোড়জোড়, তার জীবনে ওকে ঠেলে দিতেই কিনা ওর পরিবারের এত আয়োজন। এখানে কেন এসেছেন আপনি? হাত ঘড়ি খুলে হায়নাতের ড্রেসিং টেবিলের উপরে রাখতে রাখতে ওর প্রশ্ন শুনে থমকায় আধার। ভ্রু কুচকে তাকায় হায়নাতের দিকে। আধারকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আজ আর নরম হয় না হায়নাত। উল্টো ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আরো কঠোর গলায় জানতে চাইলো, কেন এসেছেন আপনি এখানে? হান্নাতের তীক্ষ্ণ দৃষ্টির বিপরীতে মুচকি হাসে আধার। হাত ঘড়িটা হাত থেকে নামিয়ে রাখতে রাখতে বলল, আমার অসুস্থ পরিণীতা আছে এখানে, তাকে একটু দেখতে আসলাম। খুব উপকার করেছেন এসে। উপকারের প্রতিদান স্বরূপ বাহিরে খাবারের আয়োজন করা হয়েছে আপনার জন্য। প্রতিদান গ্রহণ করে নিজের বাড়ির রাস্তা ধরবেন সোজা। যদি না ধরে তাহলে কি গলা ধাক্কা দিয়ে বের করবে আমায়? তা হয়তো করব না। আফটার অল আমার মতো বোঝাকে এতদিন সহ্য করেছেন আপনি, তারও তো প্রতিদান প্রাপ্য আপনি, তাই না? শোনো হায়া, ওই দিন ইচ্ছে করে অমনটা বলিনি আমি। ওভাবে বলার কোনো ইন্টেনশন ছিল না আমার। মেসেজ গরম ছিল আমার। তাই আমার কথাটা একবার শোনো তুমি। বলতে বলতে হায়নাতের বাঁ হাত নিজের ডান হাত দিয়ে চেপে ধরলে ঝাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল হায়নাত। দাঁতে দাঁত পিষে নিচু গলায় বলল, ডোন্ট ইউ ডিয়ার টু টাচ মি। হ্যাঁ, আপনার ছোঁয়াকে ঘৃণা করি আমি, জাস্ট ঘৃণা করি আপনার ছোঁয়াকে। আর কখনো আমাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না আপনি। মাস দুয়েকের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তাতে সই করে আমাকে মুক্তি দিবেন এই ফুলের কাটারা থেকে। হায়নাতের দাঁতে দাঁত পিষে বলা কথা শুনে আধারের রাগ করার কথা থাকলেও আজকে আধার আর রাগ করলো না। উল্টো মুচকি হেসে কৌতুক করে বলল, না দিলে? দিবেন না কেন? ঘাট থেকে বোঝা নামানোর এত মোক্ষম সুযোগ পাচ্ছেন, এমন সুযোগ ছাড়বেন কেন? আপনি তো আর বোকা না, তাই না? বলতে বলতে ঠোঁটে তাচ্ছিলের হাসি টানলো হায়না। তা শুনে ভাবুক হওয়ার ভান করলো আধার। খানিকটা সময় নিয়ে বলল, তুমি যে ডিভোর্স লেটার ফাইল করবে কিভাবে করবে? না মানে ডিভোর্স দেওয়ার আগে তো স্বামী স্ত্রী হতে হয়। আর আমার জানা মতে আমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না, তাই না? কথাগুলো বলতে বলতে নিরীহ টাইপ চেহারা বানালো আধার। তা দেখে হায়না তেলে বেগুনে জ্বলে উঠলো। বলল, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হলেই বুঝি ডিভোর্স দেবেন আমাকে? হুম, তখন তোমাকে তোমার সব অধিকার বুঝিয়ে দেব। সমাজের কাছে তো আমার স্ত্রীর মর্যাদা পেয়েছই, তখন আমার কাছ থেকে নিজের মর্যাদা বুঝে পাবি তুমি। আই প্রমিস। পরপর নিজেকে শুধরে নিয়ে বলল, প্রমিস না, প্রমিস না। তোমাকে প্রমিস দিলে সেটা ভেঙে যায় কিভাবে জানো? তো এবার আর প্রমিস না, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে তোমার প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দিতে। তাচ্ছিল্য হাসে হায়না। বলে, আপনারা পুরুষ মানুষেরা খুব সুন্দর অভিনয় করতে জানেন আধার। আপনারা খুব ভালোভাবে জানেন কিভাবে একজন নারীকে মাথায় তুলে পরক্ষণেই তাকে ধুলোয় ছুঁড়ে ফেলে তাকে ধুলোয় মিলিয়ে দিতে হয়। খুব পারদর্শী আপনারা এই কাজে, বুঝলেন? আমার ব্যবহার তোমার কাছে অভিনয় মনে হচ্ছে হায়া? হ্যাঁ হচ্ছে। দিনরাত সেবা করে যে লোকের মন পাইনি আমি, সেই লোক আজ এসে এসব বললে তা অভিনয় না মেনে উপায় আছে আমার? দয়া দেখাচ্ছেন আমার উপরে, হ্যাঁ তাই না? আপনার উপর জমে থাকা আমার যত্নের শোধ করতে এসেছেন, তাই তো? প্লিজ এমনটা করবেন না। আপনার এত এত অপমান সয়ে আমার মাঝে আর শক্তি অবশিষ্ট নেই যে আপনার আরও অপমান সহ্য করব আমি। আল্লাহর দোহাই লাগে, মুক্তি দিন আমাকে প্লিজ আধার। হায়নাদের আর্দ্র গলার বিপরীতে আধার নিশ্চুপ থাকে খানিক সময়। তারপর ধীরে সুস্থে শান্ত গলায় বলল, আমার পরিবর্তন মেনে না নাও, ঠিক আছে, কিন্তু আমার পরিবর্তনকে অভিনয় আখ্যা দিও না।
নাকি পণ করেছে আমার করা সবটুকু অপমান আমাকে ফিরিয়ে দেবে তুমি? তার বিপরীতে আমাকে কে দিতে হবে? তোমার ভালোবাসাগুলো, তোমার যত্ন নিয়ে শুরু করতে হবে, কি বলো?